তারপর যেটা হলো যে আমাদের ভাই ট্যুরের আনন্দ পুরাই মাটি। এখন আমরা হোটেলে তো নিলামে এখন ফ্রেশ হলাম, তারপর খাওয়া দাওয়া করতে গেলাম। তো আমরা ভাবলাম হোটেলওয়ালারা হয়তো বা যে কোনো না কোনো ভাবেই যে টাকাগুলো হয়তো বা একটু নতুন টাকা ছিল, তো যার জন্য নিতে চাচ্ছে না। কারণটা কি আমরা ঠিক জানি না। তো আমরা হোটেলে ঢুকে হোটেল খাবার বিল আবার ওই টাকাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো হোটেলওয়ালারাও আবার আমাদেরকে একই কথা বলে যে টাকাগুলো ঝাল। এখন তো ভাই পুরো টেনশনে পড়ে গেলাম। তো আমি কি করলাম যে আমার পকেটে যে টাকাগুলো ছিল সবগুলো ছিল ইন্ডিয়ান 500 রুপির নোট। তো আমি তাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভাই আমারগুলো সলিড আছে কিনা। তারপর হোটেলওয়ালা বললো যা ঠিক আছে ভাই, আপনার টাকাগুলো ঠিকঠাক, আর ওনার টাকাগুলোতে ঝামেলা। তখন ভাই মানে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে। আর একদিকে স্বস্তির বিষয় ছিল কি যে আমাদের যেই দুজন আমরা টাকা এক্সচেঞ্জ করছিলাম, এর মাঝে একজনটা ভালো ছিল একজনটা মন্দ ছিল। অন্তত আমরা কিছু দূর তো এগোতে পারবো, রাস্তাঘাটে তো আমরা চলতে পারবো, কারণ চলতে গেলে টাকা পয়সা দরকার আছে। এটা তো আর বাংলাদেশ না। কাউকে বললাম ফোন দিয়ে ভাই আমি বিপদে পড়ছি, যে আমাকে বিকাশ করেন, নগদ করেন, কিছু টাকা পয়সা পাঠান। সেখানে তো ভাই এই ধরনের অপশন নাই। সেটা ভিন দেশ, সেখানে আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করবে কে? তারপর যেটা হলো আর একজন যে যিনি আমাদের ছিল, আমরা তো যেহেতু ট্যুর পার্টনার 3 জন ছিলাম, আমার যে একজন ডুয়েল কারেন্সি কার্ড ছিল। এখন ওনার অ্যাকাউন্টে কত ছিল সেটা তো আসলে জানি না। এখন যেগুলো আসলে ভাই ক্যাশ টাকা হাতে থাকে সেগুলো হিসেব করা যায়, আর অন্যান্য কার কাছে কত টাকা আছে সেটা তো হিসেব করা যায় না। এখন আমরা প্ল্যানিং করছিলাম যে আমরা মেঘালয়তে থাকবো প্রায় 4 দিন। 4 দিন আমরা সবকিছু একটু ভিজিট করবো যতটুকু ঘুরতে পারি। এখন ভাই আমাদের টাকার সংকট। আস্তে আস্তে আমাদের কাছে যে টাকা ছিল, কারণ কি একজনের কাছে ঝাল টাকা আর একজনের কাছে ছিল ভালো টাকা। এই ভালো টাকা দিয়ে ঘুরতে ঘুরতে সাধারণ একটা বিষয় তো আপনারা বুঝবেন যে ধরুন আপনার সংসারে আপনি 2 জনের জন্য বাজার করলেন, সেই বাজার যদি ভাই আপনি 3 জনে খান মোটামুটি খেতে পারবেন। যদি ভাই আপনার 4 জনে খেতে যান সেই বাজার, সেটা অতি দ্রুতই ফুরবে। একটা কথার কথা আমি উদাহরণ দিলাম, ঠিক আমাদের সাথে সেই জিনিসটা ঘটছিল। এখন আমাদের কি করণীয়? তারপর আমরা প্ল্যানিং করলাম আমরা বাংলাদেশে ব্যাক করব, আর আমরা ওই দোকানে যাব। আমরা গিয়ে দেখবো তারা আমাদেরকে টাকাগুলো, আমরা আমাদের প্রবলেমের কথা বলবো যে আপনি আমাদেরকে টাকাগুলো দিচ্ছেন, টাকাগুলো ঝাল ছিল, আমাদের সমাধান দেন, আমরা এখন কি করব, আমাদের ট্যুর আপনি মাটি করে দিচ্ছেন। এখন আমরা আবার সেই দোকানে গেলাম। আমরা এর মাঝে আসলে ভাই অনেক কথাই ছিল, অনেক কিছু ছিল, ভিডিওটা হয়তো অনেক বেশি লম্বা হয়ে যাবে। তারপর আবার ভাবলাম যে যেহেতু এটা এমন একটা দেশ, এখন আমরা তাদের কাছে যাব, সেই দোকানদার যদি পোল্ট্রি নেয় তাহলে তো আমাদের মরণ। এখন এমন হতে পারে সেই লোকটা আমাদের আবার পাঠিয়ে দিতে পারে যে টাকা আমরা দেই না, তুমি কোথা থেকে এনেছো এটা তুমি জানো, কিংবা আমাদেরকে অন্যান্য কিছু তারা করতে পারে। করার মতো অনেক কিছু আসলে থাকে, কারণ ঝাল টাকা ভাই যার কাছে থাকে সেই দোষী। কে নির্দোষ আর কে দোষী সেটা আসলে ভাই যখন আপনার জাস্টিফাই করবে সেটা একটা লং প্রসেস, সেটা অনেকদিন লেগে যাবে। তারপর কি হলো, আমাদের একদিকে কপালটা একটু ভালো ছিল যে যখন আমাদের ওই লোক, আমাদের ট্যুর পার্টনার তুহিন ভাই, তিনি গেছেন যে ওই দোকানে যে তুমি আমার টাকাগুলো ভেজাল দিছ, উনি এই কথাটা বলবেন। সেখানে গিয়ে দেখেন যে বর্ডার গার্ড, তাদের যে বিএসএফ, তারা আবার ওই দোকানে বসা আছে। এখন ওই দোকানদার নাম হলো বিষ্ণু। বিষ্ণু তো ভাই আর বাড়াবাড়ি করতে পারেনি, কারণ কি যে সেখানে বর্ডার গার্ড, তাদের বিএসএফ বসা। তো আমাদের লোক আসলে আমাদের ভাগ্যটা একটু ভালো ছিল, যার জন্য তেমন একটা বার্গেনিং করতে হয় নাই। তিনি যা বলছিল যে ভাই আমাদের টাকাগুলো তুমি সব ঝাল দিছো, আমরা চলতে পারি নাই, আমাদের ট্যুর পুরোই শেষ, আমাদের অনেক কষ্ট হয়েছে চলতে ফিরতে ঘুরতে, আমাদের টাকাগুলো ঠিকঠাক মতো আমাদেরকে ফিরিয়ে দাও। এটা বলার সাথে সাথে আর বিষ্ণু খুব একটা বাড়াবাড়ি করে নাই, কথা বাড়ায়ও নাই, শুধু ওনার কথা শুই নাই, টাকাগুলো এক্সচেঞ্জ করে দিয়ে দিচ্ছে। কেননা বিষ্ণু সেখানে ফেসে যেতে পারে হয়তো বা, যেহেতু বর্ডার গার্ড বিএসএফ আবার সেই দোকানে বসা। এখন কি হলো, যেটা মূল সমস্যা ছিল যে সেটা যে আপনি এখন ভাই চিনবেন কিভাবে কোনটা আসল টাকা কোনটা নকল টাকা? আপনি তো যে ভারতে যাবেন, তো একটা জিনিস আপনি খেয়াল করবেন, যেটাকে আমরা আমাদের বাংলা টাকায় বলি একটা সুতা, তো সেখানে কিন্তু এরকম কিছু আছে তাদের টাকায়। তো সেখানে দেখবেন, খেয়াল করবেন যে ভালো টাকা যেটা, সেটা আপনি যখন ভাই, আমার হাতে আসলে টাকা পয়সা নাই তো এখন আমি আপনাকে বুঝাতে পারবো না, আমার হাতে একটা ফোন আছে আমি ফোন দিয়ে বুঝাই। যখন আপনি টাকাটা নাড়াছাড়া করবেন তখন দেখবেন যে সেখানে ভাই সুতাটা
দুইটা কালার পরিবর্তন হয়ে যাবে। যখন আপনি একরকম করবেন একরকম দেখবেন, আবার একটু রোটেট করলে দেখবেন আরেক রকম সেখানকার টাকাটা, এবং সেই সুতার উপর দেখবেন RBI লেখা আছে। আর যেটা জাল টাকা, সেই জাল টাকায় কিন্তু কোনো কিছুই লেখা নাই, সেটা একদমই প্লেন। তো টাকা চেনার একটা উপায় এটা বললাম, এবং আরো একটা উপায় আছে যে যখন টাকার মাঝে তাদের একটা জল ছাপা আছে গান্ধীজির ছবি, তো আপনার টাকাটা একটু এইভাবে ধরবেন, আলোর মাঝে ধরার চেষ্টা করবেন, তারপর দেখেন যে গান্ধীজির মাথায় ঠিকঠাক যদি থাকে তাহলে সেটা সলিড টাকা, এবং যদি দেখেন যে গান্ধীজির মাথায় যেটা জল ছাপা সেখানে একটা টিউমারের মতো বড় একটা কিছু, তাহলে সেই টাকাতে ঝামেলা আছে। তো আমরা তো আসলে ভাই এগুলো জানতাম না। তো যারা সেখানকার লোকাল, যে আমরা যেখানে যেখানে ধরাটা খাইছিলাম এই জাল টাকাটা দিয়ে দেওয়ার পর, তারাই আমাদেরকে বুঝাইছিল যে আমাদের আসল টাকা চেনার উপায়টা এরকম। তবে আমি আমার ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি যে বিষ্ণুর দোকানের একটা ছবি, আর বিষ্ণুর দোকানে যে বট গাছটার পিছন দিয়ে একটু পাহাড়ে সিঁড়ি বেয়ে 2 তলা পরিমাণ উপরে উঠলেই বিষ্ণুর দোকান। সে গামছা গুমছা কাপড় চোপড় বিক্রি করে। তবে ভাই সাবধান বিষ্ণুর দোকান থেকে টাকা এক্সচেঞ্জ করার বেলায়, কারণ আমরা যে ধরাটা খাইছি, আমরা চাচ্ছি না যে আমাদের দেশি কোনো ভাই এই ধরাটা আর খাক। এখন বাকিটা আপনাদের বিষয়, আপনারা মেঘালয়ে যাবেন, কার কাছে টাকা এক্সচেঞ্জ করবেন। আমরা অন্তত চেষ্টা করছিলাম যে আমাদের যারা দেশি ভাইরা সেখানে যাবে, আমাদের মতো যাদের হ্যাসেল অন্তত তারা না পোহাতে হয়। কেননা কারণ ভাই আপনি যখন বিদেশে যাবেন, যেহেতু আমরা আমাদের প্রতিবেশী দেশটাকে সিলেক্ট করি ট্যুরের জন্য, তার মানে আমাদের বাজেট অল্প। কারণ মেঘালয়ে ভাই আপনি বাংলা 12 থেকে 15 হাজার টাকাতেই অস্থিরভাবে চিল করে আসতে পারবেন। আর আপনার হয়তো বা বাজেট কম বলে আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন। আপনার যদি ওরকম কোনো হাই লেভেলের বাজেট থাকতো, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা, তাহলে হয়তো আপনি অন্য কোনো দেশেরও ট্যুর প্ল্যানিং করতেন। এখন আপনি স্বল্প বাজেটে ইন্ডিয়া যাচ্ছেন, আর আপনার সেই একটা স্বপ্ন নিয়ে তো আপনি ইন্ডিয়াতে যাবেন ট্যুরের জন্য। যখন দেখবেন একটা ঝাল টাকা আপনার স্বপ্নটাকে মাটি করে দিচ্ছে, আপনার ট্যুরের আনন্দ মাটি করে দিচ্ছে, তখন ভাই আপনার শুধু কান্নাই আসবে ভাই, আপনার অন্য কিছু আসবে না। আর যদি আপনি অতিরিক্ত টাকা কিছু নিয়ে যেতে পারেন তাহলে হয়তো বা, কিন্তু যেহেতু আমরা ভাই মেঘালয় ট্যুর প্ল্যানিং করি, সাধারণত ভাই 15-20 হাজারের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখি আমাদের বাজেটটা। এর বেশি অবশ্যই কেউ হাতে করে অন্যান্য টাকা পয়সা আমরা নিতে চাই না, নেইও না। আর এর মাঝে কিছু লোক থাকে ব্যতিক্রম, যারা ডলার সবসময় ক্যারি করে, তাদের হিসেবটা ভিন্ন। তবে আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু সবার জন্যই। তবে ভাই বিষ্ণুর দোকান হতে সাবধান, কেননা ভাই কারণ তারাই আমাদেরকে ধরাটা দিচ্ছে। আমি একটা ভিডিও ফুটেজ দিয়ে দিছি, সেই ফুটেজ দেখলে হয়তো বুঝতে পারবেন যে ওখানে এই যে ঢাউকি বাজারে বিষ্ণুর দোকান কোনটা।